শাক ভাতের দাম। শীর্ষেন্দু মুখোপাধ্যায়। কুড়োরাম গরিব মানুষ, কচু ঘেঁচু বেচে, কোনো ক্রমে তার খাওয়াটা পরাটা জোটে। তার বড় কষ্ট, যে জমিতে কচু ঘেঁচু ফলায় তাও তার নিজের নয়, পতিত পাবন ঘোষ মহাশয়ের। পতিত বাবুর জমি, অর্থাৎ বাগানে কুড়োরামের বাবা হরিরাম মালির কাজ করতেন। তার মাইনে ছিল 13 টাকা। বাপের কাজটাই করে আসছে কুড়োরাম, তার মাইনে ছিল 150 টাকা। তা পতিতবাবু গত বছরই গত হয়েছেন। তার 3 কুলে কেউ নেই বলে বড় সড়ো বাড়ি আর 5 বিঘের বাগানখানা বেওয়ারিশ পড়ে আছে। কুড়োরামের বেতনও বন্ধ। এখন কুড়োরাম খায় বা কি, পরেই বা কি। ওদিকে গায়ের মাতব্বররা তাকে একতলা দিয়ে ডেকে পাঠিয়ে সাপ বলে দিয়েছে ওই জমি আর বাড়ি এখন সরকার বাহাদুরের। সরকার বাহাদুর সম্পত্তি নিলামে তুলে বেচে দেবে। সুতরাং কুড়োরাম যেন অন্য পন্থা দেখে। কুড়োরামের মাথায় বজ্রাঘাত। বাগানের ফল পাকুড়, কচু ঘেঁচু বেচে যাও বা দিন চলছিল, এবার সে গুড়েও বালি। যতদিন নিলামে না উঠছে ততদিনই যায় একটু মাথা গোজার জায়গা। এরপর গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে। ভেবে ভেবে কুড়োরাম ভারী দুর্বল হয়ে পড়েছে। ভাগ্য ভালো তার সংসারে কেউ নেই। বাপ মা গত হওয়ার পর সে একা বোকা পড়ে আছে। সংসার করার ইচ্ছে যে হয়নি তা নয়, তবে সংসার পাতলে আরও দুর্ভোগে পড়তে হতো। কুড়োরাম একদিন সকালে দেখতে পেল একজন উলোঝোলো লোক বাগানে কি যেন খুঁজে বেড়াচ্ছে। এ বাড়ির কোথাও পাহারাদার নেই। কুড়োরাম ওই মালি, সেই যা কিছু দেখে শুনে রাখে। তবে কিনা তেমন রোখাচোখা লোক নয়, নিরীহ মানুষ, গরিবরা যেমন হয় আর কি। কুড়োরাম লোকটার কাছে গিয়ে বলল, কি খুঁজছেন বাবা মশাই? লোকটার পরনে ছেঁড়া পাতলুন, গায়ে একটা জড়ানো তেলচিটে কালো কোট, বোধহয় এক সময়ে উকিলের কোটই ছিল। লোকটার সাদা দাড়ি, গোঁফ, সাদা এক মাথায় এলোমেলো চুল। বলল, পুরনোই আমার স্বভাব, বুঝলে? এই দেখো, 2টো পাথরের টুকরো, একটা পুরনো পেরেক আর পুরনো কাগজ কুড়িয়ে পেয়েছি। তা এগুলো কোন কাজে লাগবে? লোকটা উদাস গলায় বলে, কোনটা কোন কাজে লেগে যায় কে বলতে পারে। আমার বাপু কোনো জিনিস ফেলনা বলে মনে হয় না। কুড়োরাম ভাবল লোকটা পাগলই হবে। এ গায়ের লোক নয়, হলে সে চিনতে পারত। কুড়োরাম তাই নিজের কাছে গেল। একটা বড় মানকচু, কিছু শাক আর কয়েকটা ডাসা পেয়ারা নিয়ে বাজারের ধারে গিয়ে একটা চটপেটে বিক্রি করতে বসল। বিক্রি বাটা শেষ করে যখন ফিরল তখন দুপুর। এসে দেখল বুড়ো মানুষটা তারই দাওয়ায় বসে একটা খুঁটিতে ঠেস দিয়ে ঘুমিয়ে পড়েছে। দেখে বড় কষ্ট হলো তার। নরম গলায় ডেকে বলল, বাবা মশাই, কিছু খাওয়া হয়েছে? বুড়ো একটা হাই তুলে বলে, না বাবা, খেতে তো কেউ আর কাউকে ডাকে না, তাই চৌপর দিন আমার খাওয়াই হয় না। তা আমার তো বড্ড গরিব ঘর, 2টি ভাত রাঁধি। তা সে বেশ তো কথা। কুড়োরাম কাঠকুটো জেলে মোটা চালের ভাত, একটু লাউ শাক রান্না করল। এর বেশি সাধ্য তার নেই। বুড়ো মানুষটা তাই খেলো ভারী তৃপ্তি করে, মুখখানা হাসিতে আর খুশিতে একেবারে মাখামাখি। ভাতের পর 1 ঘটি জল খেয়ে ঢেকুর তুলে বলল, ও, একেবারে ভোজবাড়ির খাওয়া হয়ে গেল।
আজ তাহলে আসি বাপু। তা আসুন গিয়ে। লোকটা চলে যাওয়ার পর কুড়োরাম দেখতে পেল দাওয়ার এক কোণে কুড়োনো জিনিসগুলো ফেলে রেখে গেছে লোকটা। কোনো কাজের জিনিস নয়, কয়েকটা কাগজ, কয়েকটা পেরেক, দুটো পাথর। কাগজগুলো উল্টে পাল্টে একটু দেখল কুড়োরাম। পতিতবাবু তাকে অবসর সময়ে একটু আধটু পড়াতেন, অক্ষর জ্ঞানটা তার আছে। দেখল কাগজে বাংলা হরফেই কিছু যেন লেখা আছে, আর কাগজগুলোর সরকারি সিলমোহরও রয়েছে। বহু কষ্টে খানিকটা মর্মোদ্ধার করতে গিয়ে কুড়োরামের চোখ কপালে উঠল। সর্বনাশ, এ তো রীতিমতো একটি দানপত্র বলেই মনে হচ্ছে। পতিতপাবন ঘোষ তার বিষয় সম্পত্তি সবকিছু যে স্বয়ং এই কুড়োরাম বিশ্বাসকে দিয়ে গেছেন। কুড়োরামের ব্যাপারটা মোটেই বিশ্বাস হলো না। হয় সে স্বপ্ন দেখছে, নইলে কেউ তার সঙ্গে রসিকতা করছে। এ কি আর সত্যি হতে পারে? শুনলে যে লোকে তাকে ঢিল মারবে। ভয়ে ভয়ে কুড়োরাম কাগজগুলো ঘরের কুলুঙ্কিতে লুকিয়ে রেখে দিল। মোড়ল মাতব্বররা টের পেলে তার কপালে কষ্ট আছে। বাকি দিনটা কুড়োরামের ভারী আনমনে গেল। রাতেও তেমন ঘুম হলো না। শেষ রাতে হঠাৎ তার মনে হলো, আচ্ছা, একবার রাধেশ্যাম রায় মশাইয়ের কাছে গেলে হয় না? রাধেশ্যাম বড় ন্যায়নিষ্ঠ লোক, পূজাপাঠ না করে জল গ্রহণ করেন না, দান ধ্যানও যথেষ্ট। তিনি পতিতবাবুর বন্ধুও ছিলেন। সকালবেলাতেই কাগজগুলো নিয়ে খুব ভয়ে ভয়ে সে গিয়ে রাধেশ্যামবাবুর বাড়িতে হাজির হয়ে সাষ্টাঙ্গে একটা প্রণাম করল। রাধুবাবু বারান্দায় বসে পাখিদের দানা দিচ্ছিলেন। তাকে দেখে বললেন, কি খবর রে? আগে বড় আতান্তরে পড়ে আসা, যদি কষ্ট করে এই কাগজগুলো একটু দেখেন। রাধুবাবু কাগজগুলো নিয়ে চোখে চশমা এঁটে বেশ মন দিয়েই দেখলেন। তারপর অবাক হয়ে বললেন, এই যে অবাক কাণ্ড রে! কুড়োরাম হাত জোর করে বলে, আগে কাণ্ড কারখানা বুঝতেই আপনার কাছে আসা। মনে হচ্ছে আমার সঙ্গে কেউ রসিকতা করেছে। রাধুবাবু মাথা নেড়ে বলেন, তোর মতো লোকের সঙ্গে রসিকতা করার জন্য কেউ এত কাঠখড় পোড়ায়নি। তবে আমার কাছে এসে ভালো কাজ করেছিস। এ কাগজ মোড়ল মুরব্বিদের হাতে পড়লে ছিঁড়ে আগুনে ফেলে দিত। পরদিনই চণ্ডী মণ্ডপে গায়ের মাথারা সব জড়ো হলো। প্রথমে খুব চেঁচামেচি হলো, এ কাগজ জাল। কুড়োরাম সকলের চোখে ধুলো দিয়ে ওই কত শত সম্পত্তি গাপ করতে চাইছে, লোকটা বরাবরের মিটমিটে শয়তান ইত্যাদি। রাধুবাবু বিচলিত হলেন না, বললেন, এই উইলে দুজন জবরদস্ত সাক্ষীও আছে। একজন কমলেশ্বর গাঙ্গুলি, অন্যজন বিষ্ণুপদ রায় চৌধুরী। তাদের ডাকা হলো। কমলেশ্বর গাঙ্গুলি প্রাচীন জমিদার বংশের উত্তর পুরুষ, লেখাপড়া জানা লোক আর ভারী কি স্বভাবের। বিষ্ণুপদবাবু নিজেই একজন উকিল, ইদানিং শরীর ভালো নয় বলে প্র্যাকটিস ছেড়ে গায়ে এসে বিশ্রাম নিচ্ছেন। দুজনেই এত্তেলায় পেয়ে এসে বললেন, হ্যাঁ তো, এই উইলের আমরাই সাক্ষী। পতিতবাবু সজ্ঞানে এই দানপত্র আমাদের সামনে সই করেছেন, তবে কথাটা প্রকাশ করতে নিষেধ করে গেছেন, পাছে কুড়োরামের ওপর সবাই খড়গহস্ত হয়ে ওঠে। এতেও মজলিসি সভা সহজে ঠান্ডা হলো না। অনেক বাক বিতণ্ডিতা চলল। কেউ কেউ এমন বলল, কুড়োরামের মতো অপদার্থকে অত টাকার সম্পত্তি দেওয়া ঠিক হবে না, ওকে 2-4 হাজার টাকা দিয়ে বিদায় করে দেওয়া হোক। কিন্তু রাধুবাবু, কমলবাবু আর বিষ্ণুবাবু বেঁকে বসলেন। তারা বললেন, অন্যায্য বিচার, কিছু হলে তা ছেড়ে কথা কইবেন না। কুড়োরাম আগাগোড়া হাত জোড় করে টালুমালু চোখে সে এই বিতণ্ডতা শুনছিল। মাতব্বররা যা বললেন তার বিরুদ্ধে কথা কওয়ার আস্পর্ধায় তো তার নেই। শেষ অবধি সভা রায় দিল, না,
ন্যায্য বিচারে ওই সম্পত্তি কুড়ুরামেরই প্রাপ্য। তাকে বঞ্চিত করলে মহা অধর্ম হবে। বিষ্ণুবাবু অগ্রগণী হয়ে বললেন, এই দানপত্রের প্রবেট বের করে সম্পত্তি ন্যায্য অধিকারীর হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। নইলে দুর্বলের পক্ষে এত দায়িত্ব সামাল দেওয়া মুশকিল। কুড়োরাম বাড়িতে ফিরে হাও মাও করে একা একাই অনেকক্ষণ কাঁদল। সেই বুড়ো মানুষটা যেখানে বসেছিল সেখানে গড় হয়ে প্রণাম করে বলল, দুটো শাক ভাতের যে এত দাম তা কে জানতো বাবা মশাই?